নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। নজর রাখবো নিউ টাউনের সাপুরজি আবাসনের দিকে, কারণ সাপুরজি আবাসনে ডায়রিয়ার প্রকোপ মারাত্মক আকার নিয়েছে। ই ব্লকের প্রায় প্রত্যেক ঘরে কেউ না কেউ অসুস্থ। আবাসিকরা আজ ক্ষোভে ফেটে পড়েন। তারা ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ডায়রিয়ার প্রকোপে উদাসীনতার অভিযোগ আনছেন তারা। 10 दिन से स्कूल नहीं जा रहा है। सभी बताओ, 1 साल का बच्चा और 1 साल से बच्चा छोड़ दीजिए सर। 20 दिन কোথায় ছিলেন দাদা আপনি? 20 দিন বলুন তো, আজকে বলছেন as soon as possible। 20 दिन ये भाग क्यों रहे हैं? ये भाग क्यों रहे हैं? भागो नहीं इसको बुलाया जा रहा था, ये आया मारा 10 दिन से स्कूल नहीं जा रहा है। सभी बताओ, 1 साल का बच्चा और 1 साल से बच्चा छोड़ दीजिए सर। 20 दिन কোথায় ছিলেন দাদা আপনি? 20 দিন বলুন তো, আজকে বলছেন as soon as possible। 20 दिन ये भाग क्यों रहे हैं? সাপুরজি আবাসনে আবাসিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। ডায়রিয়ার প্রকোপে উদাসীনতার অভিযোগ করছেন তারা। আবাসনের ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। আবাসনের জল খেয়েই অসুস্থ হয়েছেন শতাধিক। ই ব্লকের সব ঘরেই কেউ না কেউ অসুস্থ। পানীয় জল থেকে ডায়রিয়া ছড়ানোর আশঙ্কা করছেন আবাসিকরা। কথা বলবো সরাসরি অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, আবাসিকদের কি অভিযোগ? এই সমস্যায় তারা কতদিন ধরে ভুগছেন? এর আগে কি তারা জানিয়েছিলেন? মানে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ কি বলছে? ये भाग क्यों रहे हैं? কারণ নিউটন যে সাপুজি সুখবৃষ্টি আবাসন, এই আবাসনে কিন্তু একেবারে ডায়রিয়ার প্রকোপ, এবং এখানে যে 1 সপ্তাহের বেশি প্রত্যেকটা মানুষের যে ঘরে ঘরে ই ব্লক, সেখানে কিন্তু পেটের সমস্যা চলছিল। এই নিয়ে বারবার যে আবাসনের যে কর্তৃপক্ষ ফ্যাসিলিটি ম্যানেজার, তাই গোটা বিষয়টি জানানো হয়। তারপরে তারা কোনো রকম কর্ণপাত করে না। শেষমেশ কেউ টেকনোলজি থানার তার দ্বারস্থ হয়, লিখিত অভিযোগ দায়ের করে, পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল। তারপরেও এই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আবাসনের তারা গোটা বিষয়টিকে তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, এবং আজকে এই নিয়েই কিন্তু একেবারে এই যে ই ব্লকের যারা আবাসিক, তারা বিক্ষোভ দেখাতে শুরু করে ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে। তার কারণ বারবার বলার পরেও কিন্তু তারা কর্ণপাত করেনি। 1 সপ্তাহের বেশি হচ্ছে জল সমস্যার কারণেই কিন্তু ডায়রিয়ার প্রকোপ হচ্ছে। 100-এরও বেশি মানুষ কিন্তু ছোট থেকে বড় তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে আবাসনের এই ব্লকের বাসিন্দারা, এবং সেই কারণে তারা সেখানে আজকে বিক্ষোভ দেখায় ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে। অন্যদিকে তারা আতঙ্কের পরিবেশ, আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ যেভাবে আবাসিকরা কি অভিযোগ করছেন একবার শুনি। এইরকম যে একটা বিচ্ছিরি অবস্থা হবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। আজকে কিছুদিন ধরে আমার ভীষণ পেটের গন্ডগোল যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হজম হচ্ছে না, যার জন্য আমি ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু তাও পুরোপুরি সারেনি। সারবে কি করে? গোড়ায় যদি গলদ থাকে এটাকে তো একদম ঠিকঠাক করতে হবে, নাহলে আমি 76+, আমরা এখানে থাকবো কি করে? কি ভরসায় একলা একলা থাকবো? এখানে এত অকর্মণ্য মেনটেনেন্স থাকে। আমি ইমিডিয়েটলি বলছি ওনারা এখানে রিজাইন করুন। গত 10 তারিখ থেকে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচণ্ডভাবে পটি হচ্ছে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায়। ফাইনাল এক্সাম চলছে, এক্সাম বন্ধ আছে জলের ইনফেকশনের জন্য। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম সেম পেশেন্ট সাপুরজি থেকে 10 তারিখে 7 থেকে 10 জন গেছেন। 11 তারিখে মেনটেন্যান্স অফিসে গিয়ে জানিয়েছি যে এটা প্রবলেম, একটু দেখুন। বলছে হ্যাঁ আমরা ঠিক করে দিয়েছি। এখনো পর্যন্ত জল ঠিক হয়নি, এখনো পর্যন্ত আমাদের লুজ মোশন হয়েই যাচ্ছে, বাচ্চাও ভুগছে। টেকনোসিটি থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, পুলিশ কি বলছে? তারা পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখতে আশ্বস্ত হয়েছে, এবং অন্যদিকে আবাসনের যারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাদেরকে ফ্যাসিলিটি ম্যানেজার গোটা বিষয়টি পুলিশের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে, এবং ফ্যাসিলিটি ম্যানেজারের পক্ষ থেকে আজকে বলা হয় তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে 1 সপ্তাহের বেশি, এই যে আবাসন সুখবৃষ্টি আবাসন, তার মধ্যে ই ব্লকের মতো একটি জায়গা, সেই আবাসনের 100-এর বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলো, তারপরেও কোনো ব্যবস্থা কেন হলো না? সেই নিয়ে কিন্তু তারা আতঙ্কের মধ্যে। শেষমেশ তারা আবাসিক তারা আজকে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেয়, এবং ফ্যাসিলিটি ম্যানেজার তাকে ঘিরেই কিন্তু বিক্ষোভ দেখায়, এবং আজকে যে পরিস্থিতি তৈরি হয় পরবর্তী ক্ষেত্রে তিনি আশ্বস্ত করেছেন গোটা যে বিষয় জল সমস্যার কারণে যে ডায়রিয়া প্রকোপ বলে তারা দাবি করছে, সেই বিষয়ে তারা খতিয়ে দেখবে, এবং যে ট্যাঙ্ক থেকে সেখানে জল তারা খায় পানীয় জল হিসাবে, সেই ট্যাঙ্ক কিন্তু আলাদা করে পরিষ্কার থেকে শুরু করে মেরামতির সমস্ত ব্যবস্থা করবে। ধন্যবাদ অনুপ।
জলের যে প্রবলেমটা এসছে আমরা সেটা দেখেছি, আমরা পিএইচিকে জানিয়েছি, পিএইচির থেকে টেস্টিং হয়েছে, আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা থেকে গন্ধ বেরোচ্ছিল আমরা সেটা ক্লিয়ার করেছি, এখন ওভারহেডগুলো ক্লিয়ার করা হচ্ছে। কালকে 20টা ট্যাঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আজকে সকালে সেখানে জল টেস্ট করা হয়েছে, যারা থাকছে তাদেরকে দিয়েও টেস্টিং করা হয়েছে, এখানকার কিছু লোক সেটা গিয়েও টেস্ট করে এসছে, সেখানে কিন্তু কোনো রিপোর্ট আর আসেনি। মোট কতগুলো ট্যাঙ্ক? 141টা ট্যাঙ্ক আছে ওভারহেড। ওভারহেড 141 হ্যাঁ। ট্যাঙ্ক। এখনো পর্যন্ত কটা ট্যাঙ্ক ক্লিয়ার? এখনো 20টা হয়ে গেছে, আরও বাকি চলছে কাজ। পিএইচিও সরবরাহ জল ঠিক মতন আসছে না আমার কাছে, সেটার জন্য পিএইচিকে বলা আছে। বরানগরে আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত। 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ ওঠে নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাস্তায় ব্যবসায়ীকে মারধরের আরও এক সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে, দেখাচ্ছি আপনাদের সেই ছবি। 1 লক্ষ টাকা না দেওয়ায় 1 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, সেই টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাস্তায় তাকে মারধরের আরও একটা সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আর এই রাস্তায় মারধরই শুধু নয়, এর আগে শনিবার বাড়ির ভিতর ঢুকে ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল, সেই সিসি ক্যামেরার ফুটেজও সামনে আসে, সেই ছবিটাও দেখাচ্ছি। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছে সঙ্গে। সুবীর, বরানগরে এই যে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নেতা এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, শঙ্কর রাউত রয়েছে এবং 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে যে মূল অভিযুক্ত 3 জন গ্রেফতার হয়েছে, কিন্তু মূল অভিযুক্তই তো এখনো অধরা। কি বলছে পুলিশ? দেখো, ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের অভিযোগ ভিত্তিতে ইতিমধ্যেই রাহুল যাদব, আয়ুষ কুন্ডু এবং অরিত্র দাস এই 3 জনকে বরানগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। অরিত্র দাস ওরফে যার নাম হচ্ছে দীপ, তাকে কিন্তু বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ অর্পণ দত্ত, যাকে দেখা যাচ্ছে একদম সিসিটিভি ফুটেজে আবাসনের ভেতরে ঢুকে, তাকে শঙ্কর রাউতকে ফোন করে তার সঙ্গে কথোপকথনে ফোনের মধ্যে তিনি করছেন। পাশাপাশি তাকে, তার নেতৃত্বে তারা এই 3 জন যারা গ্রেপ্তার হয়েছে, তারা তাকে একদম আবাসন থেকে মারধর করে সেখান থেকে টানতে টানতে আবাসনের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এবং আরেকটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে আবাসনের নিচে একটি টোটো আসছে, টোটো আসার আগে তাকে রাস্তার মধ্যে প্রকাশ্যে তাকে মারধর করা হচ্ছে এবং মারধর করে ও টোটোতে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং ব্যবসায়ী যিনি যেটা বলছেন সুদীপ্ত ঘোষ, যে তাকে বলা হয়েছিল 1 লক্ষ টাকা দেওয়ার জন্য, যখন তিনি দিতে অস্বীকার করেছেন তখনই তাকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যুবক সংঘ ক্লাবে যেতে দাদা ডেকেছে। এই দাদাই হচ্ছে শঙ্কর রাউত, এমনটাই তিনি অভিযোগ করছেন। পাশাপাশি এই যে শঙ্কর রাউত সহ 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে অর্পণ দত্ত যে মূল অভিযুক্ত, তার মোবাইল ফোন সুইচ অফ রয়েছে, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বরানগর থানা পুলিশ। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ 3 দিন কেটে যাওয়ার পর অর্পণ দত্ত মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, এই নিয়ে কিন্তু ব্যবসায়ী আতঙ্কগ্রস্ত এবং তিনি বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। তিনি বলছেন যদি তিনি বাড়ি থেকে বেরান তাহলে তার উপরে আবার আক্রমণ আসতে পারে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্পণ দত্ত সে কিন্তু অধরা রয়েছে। ধন্যবাদ সুবীর। বরানগরের এখানে আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। অর্পণ কি? শঙ্কর রাউত, সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সবার সঙ্গে এক ফটো ফ্রেমের কাছে দেখতে পাবেন। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে, তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। তার নামটাও বরানগর থানার ওসি সাহসে কুলোলো না যে FIR দেবে। একটা তো আতঙ্ক থাকে, কেননা যদি কখনো আক্রমণ করে আমার গাড়ির ওপরে, এই যারা আমার বাড়িতে সেটা যেটা করলো তাদের একদম চরম শাস্তি চাইছি। নেতা শঙ্কর রাউত এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ীকে মারধরের, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন নেতা শঙ্কর রাউত।
সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, সম্প্রদায়ের লোক, সমাজের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি একটু চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন। নমুনা সংগ্রহে ঘটনাস্থলে গেছে ফরেনসিক টিম। রবিবার ভোররাতে কাটোয়া স্টেশনের ট্রেনে আগুন লাগে। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। রেল জানায় শর্ট সার্কিট থেকে আগুন, কিন্তু তদন্ত হচ্ছে। ফরেনসিক টিম গেছে আজ। কথা বলবো, শরদিন্দু রয়েছে সরাসরি। শরদিন্দু, ফরেনসিক টিম ঘটনাস্থলে গেছে, কি বলছে, নমুনা সংগ্রহ করলো তারা? দেখো, গতকালই রেলের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগেনি, কারণ সেই সময় কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ ট্রেনে বা ওই কামরায় ছিল না। এরপরই আগুনের কারণ অনুসন্ধানে আজ কাটোয়া স্টেশনে এলো 8 সদস্যের ফরেনসিক দল। তার মধ্যে 4 সদস্য ছিলেন সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির এবং 4 সদস্য ছিলেন রিজিওনাল ফরেনসিক ল্যাবরেটরির। প্রায় 1.5 ঘন্টা ধরে তারা সেই কামরায়, দগ্ধ কামরায় তারা নমুনা সংগ্রহ করেন এবং নমুনা সংগ্রহ করার পর তারাও যেটা নিশ্চিত হয়েছেন এবং জানিয়েছেন যে শর্ট সার্কিট বা ব্যাটারি থেকে এই আগুন লাগেনি। এখন কি থেকে এই আগুন লেগেছে তা নিশ্চিত হয়ে যাবে রাসায়নিক পরীক্ষার পর। ল্যাবরেটরিতে পরীক্ষার পর যে নমুনা সংগ্রহ করা হলো তা পরীক্ষা বিশ্লেষণের পরই কি থেকে আগুন লাগলো, সেখানে কোনো দাহ্য পদার্থ ছিল কিনা, বাইরে থেকে কোনো দাহ্য তরল সেখানে ঢালা হয়েছিল কিনা, বা বাইরে থেকে ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, কেন মনে করা হচ্ছে এরকম যাবে, এমনটাই মনে করা হচ্ছে। দেখো, যেহেতু শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি, বিদ্যুৎ সংযোগ ছিল না, ব্যাটারি থেকেও আগুন লাগেনি, তার মানে হচ্ছে যে হয় অসাবধানবশত কেউ আগুন লাগিয়েছে, নয়তো ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে। এবং এর থেকেই কিন্তু ষড়যন্ত্রের কথা মাথায় তত্ত্ব সামনে আসছে। যদিও এই ভোর 4:30 যখন কামরায় কোনো ব্যক্তি বা কোনো মানুষ যাত্রী ছিল না, প্ল্যাটফর্মে কোনো যাত্রী ছিল না, তখন কেন এই আগুন লাগানো হলো সেই প্রশ্নও কিন্তু সামনে আসছে। নিছকই কি এই রেলের সম্পত্তি নষ্ট করাই উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেসব বিষয়ও ভেবে দেখা হচ্ছে। এবং স্টেশনে যে সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ক্যামেরা আছে, তার বেশ কিছু ফুটেজ কিন্তু ইতিমধ্যে রেল সংগ্রহ করেছে এবং সেই ফুটেজেও নজর রাখা হচ্ছে, যার মাধ্যম দিয়ে এই ঘটনার কিনারা করা যায়। সব দিক দিয়েই তদন্ত চালাচ্ছে রেলের 5 সদস্যের কমিটি। এডিআর নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ফরেনসিক দল তারাও নমুনা সংগ্রহ করলো, তাদের নমুনা বিশ্লেষণ হবে ল্যাবরেটরিতে এবং এরপরই কিন্তু আসল তথ্য উঠে আসবে বলে রেলের তরফে আশা করা হচ্ছে যে ঠিক কি কারণে এই আগুন লেগেছে। তবে এটা স্পষ্ট যে শর্ট সার্কিট বা বিদ্যুৎ থেকে আগুন লাগেনি, তাহলে কিভাবে আগুন লাগলো সারি তদন্ত চলছে। অনেক ধন্যবাদ। जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। ये शॉर्ट सर्किट से ये केस नहीं हुआ है, ये गाड़ी बंद थी और इसके अंदर इलेक्ट्रिसिटी नहीं थी। सारे के सारे एंगल्स, इंटरनल क्या हो सकता है, किसी पैसेंजर्स कोई अंदर आदमी ने कर दिया या किसी और ने कर दिया, अभी हम केवल ऑब्जर्वेशन स्टेज पे हैं। विभिन्न विभागों के अधिकारियों की एक टीम जो है, एक कमेटी इसको एग्जामिन करेगी और एविडेंसेस कलेक्ट किया जा रहा है। सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, फोरेंसिक स्टेट सेंट्रल फोरेंसिक साइंस लैबोरेटरी से सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस कर लेंगे। स्टिल इट इज नीड टू बी एनालाइज। सैंपल तो ओनली डिब्री मटेरियल कलेक्ट किया है, दैट विल नीड टू बी एग्जामिन्ड। रेलवे का मटेरियल है, वो वुड नहीं है ना, वो अलग मटेरियल है। बैटरी ठीक ठाक है, कोई प्रॉब्लम नहीं है। নার্সিংহোমে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠছে। কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ কয়েক হাজার চাকরি প্রার্থী। মালদায় কালিয়াচকের সুজাপুরের ঘটনা। কি অভিযোগ করছেন চাকরি প্রার্থীরা জানবো, সরাসরি সেবকের সঙ্গে কথা বলবো। সেবক,
একদমই দেখো, মালদহের এই কালিয়াচকের সুজাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালের বিরুদ্ধে নিয়োগের নামে প্রতারণার অভিযোগ এবং কয়েক হাজার এই বেকার যুবক যুবতী তারা প্রতারিত হয়েছে এমনটাই অভিযোগ। তাদের যেটা দাবি যে তাদেরকে সামাজিক মাধ্যমে তারা বিভিন্ন পোস্ট দেখেন যেখানে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে তারা যখন নিজেরা আসেন এবং ইন্টারভিউ দেন, প্রথমে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ এর পরে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে ডেকে পাঠানো হয়। এরপর বলা হয় 5,000 টাকা করে দিতে হবে কারণ পোশাকের প্রয়োজন রয়েছে। এরপর পোশাকের জন্য তারা টাকা দেন, কিছুদিনের মধ্যেই তাদেরকে আবার ডেকে পাঠিয়ে বলা হয় যে কারো কাছে 10, 12, 15,000 করে নেওয়া হয়, বলা হয় 2 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে এই চাকরির জন্য। তারাও অনেকেই এই টাকা দেয়। এরপর অনেককে আবার বলা হয় যে দ্রুত যদি নিয়োগপত্র পেতে চায়, অর্থাৎ দ্রুত যদি কর্মে নিয়োগের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আরো টাকা দিতে হবে। এরকম মানে ধাপে ধাপে এভাবে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে নার্সিংহোমের বিরুদ্ধে। ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিঙ্ক যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে, তো কাজের জন্য আমরা ছুটে আসি। ওই নোটিশে লেখা ছিল যে 5,000 টাকা ড্রেসের জন্য দেওয়া হবে, 6 মাস পর 5,000 টাকাটা ফেরত পাবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো কাজ পাইনি। ফেলার জন্য এবং নাম কাটার ব্যবস্থা করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। সারা ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও নির্বাচন অনেক জায়গায় হবে, আপনারা জানেন, বারবার বলি, বলার দরকার নেই, কিন্তু সেইখানে এইগুলো সব গ্রহণযোগ্য হচ্ছে আর এখানে হচ্ছে না। এখানে চিফ ইলেকটোরাল অফিসারকে একটা ক্লারিফিকেশন চাইতে হলো, 21 তারিখে চেয়েছেন আর তার উত্তর আসছে প্রায় 1 মাস পরে, অর্থাৎ 16 তারিখে, 16ই ফেব্রুয়ারি আজকের দিনে তার জবাব আসছে। তা আমরা এর একেবারে সম্পূর্ণত এর বিরুদ্ধাচরণ করি এবং প্রতিবাদ করি। এটা অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটাকে অবমাননা করছে এবং আইনকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে খালি বাংলার মানুষের নাম কাটার জন্য হাউস অ্যালটমেন্ট হবে, হাউসে তো কেউ ভাড়া নিয়ে থাকতে পারে, তাহলে অন্য জায়গা থেকে এসে ভাড়া নিয়ে থাকতে পারে, কিন্তু বাংলার বাড়ি তো আরো বেশি স্পেসিফিক একটা ডকুমেন্ট যে আমরা জমি না হলে ওটা অ্যালটমেন্টই হবে না। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে বড় বড় লেকচার কোথায়? রাজ্যটার নাম বাংলা, এটা মনে রাখবেন, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। আমরা শেষ দেখে ছাড়বো। এইরকম ভাবে মানুষকে পর্যুদস্ত করা যাবে না। সেই কারণে আমরা আজকে আপনাদের কাছে আমাদের আবেদন রেখেছিলাম আসার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা এসেছেন এবং আমার মাননীয় সহকর্মী কুণাল ঘোষ, তিনিও আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন,